ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেয় কাছে দূরে কাছে দূরে কাছে দূরে কাছে দূরে কাছে দূরে কাছে দূরে। নমস্কার, আজ আমরা আপনাদের নিয়ে যাব অন্য একটি জায়গায়। নতুন পর্ব। এই জায়গাটি কাছে দূরের জন্য নতুন হলেও শহরটি বড় প্রাচীন, সে কথাই বলবো। আমরা সবাই মিলে জড়ো হলাম দূরদর্শনে। এখান থেকেই তো গন্তব্যের শুরু। এখানে স্ক্রিপ্ট বুঝে নেওয়া, শুটিংয়ের প্রয়োজনীয় সরঞ্জাম গাড়িতে তোলা, আর ড্রোনের পরীক্ষামূলক উড়ান, সব কিছু হলো নিখুঁতভাবে। এরপর আমরা সবাই গাড়িতে উঠে বসলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাব বলে। আমরা সবাই মিলিত হয়েছিলাম সকাল 7:15 নাগাদ, কিন্তু বেরোতে বেরোতে বেজে গেল সকাল 8:15। এরপর কলকাতা দূরদর্শন থেকে বেরিয়ে আনোয়ার শাহ রোড ধরে ডান দিকে যাদবপুর থানা হয়ে ইএম বাইপাস পৌঁছে তারপর বাঁ দিকে এয়ারপোর্টের পথ ধরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে ঘুরে আমরা এগোতে লাগলাম শ্যামনগরের দিকে। শ্যামনগর যাবার পথে আমরা সোদপুর মুড়াগাছার কাছে পথের ধারে একটা খাবারের দোকানে নেমে সেরে নিলাম ব্রেকফাস্ট। আসলে ব্রেকফাস্ট মানে তো শুধু খাওয়া নয়, এটা আপনাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম সেখানে পরপর অনেকগুলো খাবারের দোকান আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। খেয়ে নিলাম গরম গরম লুচি, ঘুগনি, সাদা আলুর তরকারি, ডিম টোস্ট আর চা। এখানে খেয়ে নিয়ে আপনারা আবার এগিয়ে যেতে পারেন গন্তব্যের উদ্দেশ্যে, যেমন আমরা গিয়েছিলাম। ব্রেকফাস্ট যেহেতু বেড়ানোর আনন্দের একটা অঙ্গ, তাই আপনাদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা ভীষণ খুশি। এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে শ্যামনগরের দিকে যেতে আমরা পেরিয়ে গেলাম ব্যারাকপুর নালির মোড় মথুরাপুর। আমরা পার হয়ে যাচ্ছি উত্তর 24 পরগনার মথুরাপুর। এরকমই আরেকটা মথুরাপুর রয়েছে দক্ষিণ 24 পরগনায়। আমরা এসে পড়েছি বাসুদেবপুর। এই বাসুদেবপুর মোড় থেকে আমরা এগিয়ে চলেছি শ্যামনগর স্টেশনের দিকে। এই বাসুদেবপুর মোড় থেকে স্টেশন রোড ধরে চললে আমরা দেখতে পাবো এই রাস্তার ডান দিকে গেছে রাহুতা গ্রাম, বাঁ দিকে কল্যাণী রোড, আর আমরা চলেছি সোজা, যেদিকে গেলে শ্যামনগর রেল স্টেশন। শ্যামনগর স্টেশনের লেভেল ক্রসিং পেরিয়ে আমরা এগিয়ে চললাম শ্যামনগরের মুলাজোর কালীবাড়ির দিকে। হুগলি নদীর তীরে দাঁড়িয়ে আছে উত্তর 24 পরগনার শ্যামনগর।
নামটা এসেছে শ্যামসুন্দর মন্দির থেকে, কিন্তু এর পরিচয় শুধু নামে নয়, ইতিহাসে। শ্যামনগর শুধু মানচিত্রের বিন্দু নয়, এ এক জীবন্ত দলিল ভক্তি, শিল্প আর সংগ্রামের। এই তো আমরা এসে পড়েছি মুলাজোর কালীবাড়ির চত্বরে। শ্যামনগর নদীর ধারে ঠাঁই, ইতিহাসের কত গল্প লুকিয়ে আছে তাই। আজ কলকাতার ব্যস্ততা থেকে একটু ছুট, এসেছি ইতিহাসের শহর, নদীর শহর শ্যামনগরে। দেখব ঘুরে ঘুরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। আসুন আমার সাথে। এই মন্দিরে ঢোকার রাস্তার দুপাশে রয়েছে নানান পুজোর সামগ্রীর দোকান। পুজো দিতে এসে ওখান থেকে আপনারা কিনতে পারেন পুজোর সব জিনিস। আমরাও ওখান থেকেই পুজোর ডালি কিনেই মন্দিরে পৌঁছলাম। গঙ্গার পাড়ের এই মন্দিরের মাহাত্ম্য লোকের মুখে মুখে ফেরে। এই জাগ্রত মন্দিরে এসে আপনি আপনার মনের কথা বললে নিশ্চয়ই মা মুখ তুলে তাকাবেন। হাজার হাজার মানুষ আসছে এখানে এই পুণ্যের আশায়। আমরা যখন ওখানে পৌঁছলাম তখন মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। পুজোর ডালি নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে আমরা প্রার্থনা করলাম। মুলাজোর কালীবাড়ির নানা কথা বললেন আমাদের এখানকার পুরোহিত নিমাই চট্টোপাধ্যায়। 1219 বঙ্গাব্দে রাজা গোপীমোহন ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ওনার 9 বছরের এক কন্যা ছিল, নাম ছিল ব্রহ্মময়ী। 9 বছর বয়সে যখন বাল্যবিবাহ ঠিক হয়, তখন পাথুরিয়া ঘাট যেটা, সেইখানেই ওনাদের বাড়ি। সেখানে পাথুরিয়া ঘাটে স্নান করতে নিয়ে যাওয়া হয় পালকি করে। ডুব দেবার পর ব্রহ্মময়ী আর ওঠে না। তখন রাজাকে স্বপ্ন দেন গোপীমোহনকে, আমি মুলাজোরের এই জায়গাটাকে মেনশন করে দিয়েছিল, জঙ্গলে আমি খুব কষ্টে আছি, আমার পুজো আশ্রা হয় না, আমার খাওয়া দাওয়া হচ্ছে না, তুই আমাকে মন্দির কর এখানে এসে, এবং এখানে এসে খোঁজ, খুঁজলেই আমাকে পাবি এবং মা রূপে প্রতিষ্ঠা করবি। তখন গোপীমোহন বজরায় করে এসে এই ঘাট দিয়ে, এখান দিয়ে উঠে এসে জঙ্গলের এই স্থানে মাকে পেয়েছিলেন। আমরা এইখানে সকালবেলা, আমাদের ভোরবেলা 7:30টায় মন্দির খোলে, সকাল 9টায় আমাদের পুজো হয়, বেলা 11টায় আমাদের ভোগ হয়, 12টা 20 মিনিট 25 মিনিটে আমাদের মন্দির সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। আমাদের এখানে মাছ ছাড়া ভোগ হয় না, কারণ মা গোপীমোহনকে স্বপ্ন দিয়েছিলেন যে আমি এখানে নিরামিষ খেতে পাচ্ছি না, আমি তো কুমারী মেয়ে, আমাকে মাছ দিয়ে ভাত দিস, আমি মাছ ছাড়া খেতে পাচ্ছি না। তারপরে আমাদের এখানে পৌষ মাসে একটা 1 মাস ব্যাপী একটা মেলা হয়, এবং 1 পৌষ থেকে 29 পৌষ পর্যন্ত ওই মেলাটা হয়। 17ই জানুয়ারি থেকে 17ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, এখানে বামাখ্যাপা এসেছিলেন, বামাখ্যাপা এসে এখানে এক রাত্রিরে পুজো করে গেছিলেন, মায়ের এই মুলাজোরের পুজো। আর আমাদের কালী পুজোর দিনকে অসংখ্য লোক কালী পুজোর দিনকে আসে দীপান্বিত পুজোর সময়, এবং রাধাকৃষ্ণ দিনে জন্মাষ্টমীতে রাধাকৃষ্ণের ওখানে একটা উৎসব হয়। এখানে আমাদের একটা ব্যাপার আছে, এখানে যখন গোপীমোহন ঠাকুরের ব্যাপার, গোপীমোহন ঠাকুরের ওনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটা যোগাযোগ ছিল, ওনাদের 2টো ভাগ হয়ে গেছিলো দ্বারকানাথ ঠাকুরের ওখানে। দ্বারকানাথ ঠাকুরের 2টো ভাগ হয়েছিল, একটা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদের গোপীমোহন ঠাকুরের ইয়েতে, আর একটা হয়েছিল দ্বারকানাথ ঠাকুরের ইয়েতে। ওনাদের 2টো ভাগ হয়ে গেছিলেন আর কি। দুপাশে ওনাদের কী বলবো, একটা ব্রাহ্মণীয় হয়েছিল, একটা সাত্ত্বিক ইয়েতে পড়েছিল। হ্যাঁ, সেই হিসাবেই ওনাদের 2টো ভাগ হওয়াতে এনারা সম্পূর্ণ আলাদা হয়ে যান। গোপীমোহন ঠাকুর, যতীন্দ্রমোহন ঠাকুর আলাদা হয়ে যায়, ওনার দ্বারকানাথ ঠাকুর ওনার একটু আলাদা করে। ফিরে এলাম ব্রেকের পরে, সঙ্গে নিয়ে কাছে দূরে।
আমরা মন্দিরের নানান স্থান ঘুরে দেখলাম। মন্দির থেকে পুজো দিয়ে নামার সময় হঠাৎ দেখা হয়ে গেল পূর্ব পরিচিত বিশিষ্ট বেহালা বাদক পণ্ডিত পল্লব ব্যানার্জির সঙ্গে। আরে দেখো পল্লব, আরে পারমিতা, আমি শুনেছি আজকে ডিডি বাংলার কাছে দূরে সবাই আসছে এখানে। আমি ওই জন্যই সবার জন্যই ওয়েট করছিলাম। যাক, খুব ভালো। নমস্কার 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 কিন্তু নমস্কার। এই যে কত বড় গুণী মানুষ, আরে- আমি আরে- কি বলবো, তুমি এখানে থাকো? এটা তো এইখানেই তো আমার জন্ম, এই শ্যামনগরেরই তো আমি মানুষ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে নয় সব অন্য বিষয়, কিন্তু আমি প্রথম পরিচয় আমি শ্যামনগরের লোক। ওহো, হ্যাঁ, এটাই আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি খুব গর্ববোধ করি শ্যামনগরকে ঘিরে, কারণ শ্যামনগরের সংস্কার এবং সংস্কৃতিতে যদি বাংলা সাহিত্য ইতিহাস যদি ধরা যায় এবং ভারতীয় সংস্কৃতির ইতিহাস, তাহলে শ্যামনগর একটা অসাধারণ জায়গা। এবং সেই শব্দকোষ, বাংলা শব্দকোষ তৈলক্যনাথ মুখোপাধ্যায়, তিনি কিন্তু শ্যামনগরেরই মানুষ ছিলেন। এবং শুধু তাই নয়, এবং ঘটনাটা হচ্ছে যে এরকম প্রচুর প্রচুর মানুষ যারা শ্যামনগরে এসেছেন, শ্যামনগরে থেকেছেন, শ্যামনগরকে সমৃদ্ধ করেছেন। চলো তোমাদের দেখাবো। আর একজন ভদ্রলোকও আমাদের জন্য ওয়েট করছে, তার সঙ্গে শিক্ষক শোভন ঘটক। চলো আমরা সংস্কৃত টোলের দিকে যাই, সেইখানে গিয়ে আমরা কথা বলবো। নয়তো দেরি হয়ে যাবে। মুলাজোর কালীবাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে আমরা চললাম সংস্কৃত টোল দেখতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনাদের সঙ্গে নিয়ে আমরা চলেছি টোল দেখতে। নমস্কার নমস্কার শোভনবাবু। একটু আগে ওনার মুখে শুনছিলাম যে শোভনবাবুর এখানে সংস্কৃত টোলের কথা। আচ্ছা, সংস্কৃত টোলটা এখানে কোথায় আছে? মানে আমিও তো তাই ভাবছি। বাবা একটা কথা বলি, হ্যাঁ, তোমরা সবাই আমার থেকে ছোট, আমি সংস্কৃত টোলটা দেখেছিলাম। আচ্ছা, একটা কথা আছে জানো, বিবর্তনবাদ, গ্লোবালাইজেশন, আধুনিকতা। তুমি মনে মনে ভাবো এখানে সংস্কৃত উচ্চারণ হচ্ছে, পরবর্তীতে সেই সংস্কৃত কলেজটাকেই রিমডেলড করে এই টোলটা, আর ভিজুয়ালি নেই, অন্তরে আছে। এটা হয়ে গেছে ভিজুয়ালি রবীন্দ্রনাথ। ওয়াও, আর কি অসাধারণ! সবচেয়ে বড়, যখন তোমার ক্যামেরাম্যান ছবি তুলবে দেখবে এই রবীন্দ্রনাথের যে মূর্তিটা নিশ্চয়ই নেবে, ওর পেছন দিকে লেখা আছে যে কবিগুরু এই কালীবাড়িতে এসেছিলেন। ৭৫ অধ্যায় জীবন স্মৃতি লিখিত, আমি এখানে এসেছিলাম। এই কালীবাড়ির টোলে পল্লব বলেছে, আমি শুনেছি, বিদ্যাসাগরের ছিলেন। আমি একটু যুক্ত করে দিই, এই টোলটা সেই সময়কালে প্রিন্সিপাল ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। তিনি আসতেন, বলবেন কোথা থেকে জানলেন? এর প্রামাণ্য আমার দাদু মারা গেছে 30 বছর আগে, তো তখন তো আমার 40-এর উপরে বয়স। আমার দাদু এখানে পড়েছেন। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পণ্ডিত শ্রীজীব রায় তীর্থ, একদম উনি এই কলেজের ছাত্র। বাহ, এই কলেজের ছাত্র তারা যারা পরবর্তীতে বাংলা সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ রিদম দিয়েছিল, রিদম ছন্দ দিয়েছিল, তাল দিয়েছিল, ঠিক, ঠিক, সমৃদ্ধ ঠিক, করেছিল। সমৃদ্ধ আমাদের মনন, আমাদের চেতনা, আমাদের ঋদ্ধ করার ক্ষেত্রে এই যে ভূমিতে আমরা দাঁড়িয়ে আছি, এই ভূমিকে অস্বীকার করা যায় না। দূরদর্শন, এই যে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমরা নিয়েছ, দূরের মানুষকে তোমাদের মাধ্যমে আমাদের দর্শনীয় করে তুলছ, তার জন্য তোমাদের একটা সশ্রদ্ধ প্রদান। রায়গুণকর ভরতচন্দ্রের বাসও কিন্তু এই শ্যামনগরে ছিল।
এবং 4 পাণ্ডুলিপি শুধু জার্মানিতে রয়েছে। সেই রায়গুণকর ভরতচন্দ্রের নামে কিন্তু এই শহরের যে লাইব্রেরিটা আছে সেটা ভারতচন্দ্র লাইব্রেরি হিসেবেই কিন্তু পরিচিত, এবং সেটা কিন্তু তার আদি বাসস্থান ছিল বলে আমরা শুনেছি, শোনা কথা। অনেকের একটা জানার ইচ্ছে থাকে যে এই মন্দিরটার সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দিরের মিল। তারা বলেন, ওই যে বলেছিলাম যে দেখো কি সুন্দর মন্দির, একদম ঠিক দক্ষিণেশ্বরের মতন। বিনয়ের সঙ্গে জানাচ্ছি, এরপর দিন থেকে বলবেন দক্ষিণেশ্বরকে দেখে দেখো কি সুন্দর মন্দির, ঠিক মুলাজোর মায়ের মন্দিরের মতন। কারণ মথুরবাবু এবং রানী রাসমণি এই মন্দির দেখার পর সিদ্ধান্ত নিয়েছিলেন মা দক্ষিণেশ্বরের মন্দির, ভবতারিণীর মন্দির, ওনাদের জায়গাটা বেশি বলে অত বড় হয়েছে। মন্দিরের স্ট্রাকচারটা দেখবেন একদম আমাদের 40 বছর আগে, এটা 40 বছর বাদে দক্ষিণেশ্বর। শেষ করবো শুধু একটা কথাই বলে, এই মন্দিরে একদিনের জন্য পুজো করতে এসেছিলেন সাধক বাবা খেপা। শ্যামনগরে বিদ্যাসাগরের স্মৃতি আছে। শ্যামনগর রেল স্টেশন আর হুগলি নদীর মাঝে মুলাজোড় কালীবাড়ি, আর তার পাশেই একটা সংস্কৃত কলেজ ছিল। কথিত আছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রায়ই এই মন্দির ও সংলগ্ন সংস্কৃত কলেজে আসতেন। তাই টোল বলতে এই সংস্কৃত কলেজকেই বোঝায়। আলাদা করে বিদ্যাসাগর টোল নামে কোনো বিল্ডিং এখনো টিকে নেই। টোলের জায়গায় এখন রয়েছে রবীন্দ্র ভবন। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। টোল থেকে বেরিয়েই চোখে পড়ল যুগের প্রতীক ক্লাব। ফুটবলার তৈরির কারখানা হিসেবে শ্যামনগর তথা বাংলায় যুগের প্রতীকের নাম আছে। ক্লাবটা শুধু খেলার মাঠ নয়, একটা ফুটবল একাডেমি। সারাদিন প্রচণ্ড গরমে ঘুরে ঘুরে যেমন ক্লান্ত লাগছিল তেমন খিদেও পেয়েছিল। তাই আমরা লাঞ্চ সেরে নিলাম শ্যামনগর স্টেশনের কাছে একটা হোটেলে। এখানে আরো অনেক হোটেল আছে, তবে এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বলে এখানেই আমরা ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, মাছ, চিকেন সহযোগে লাঞ্চ সারলাম শ্যামনগর ভ্রমণের প্রথম দিন। লাঞ্চ সেরে আমরা গেলাম শ্যামনগর ফেরিঘাটের দিকে। ফেরিঘাটের ওই রাস্তায় গাড়ি ঢোকে না, তাই আমরা পায়ে হেঁটেই চললাম গলিপথ ধরে। শ্যামনগরের পুরনো অলিগলি স্বাধীনতা সংগ্রামী ও তাঁদের ঐতিহ্যপূর্ণ রক্তক্ষয়ী প্রতিবাদের স্বাক্ষর বহন করে। রাস্তার ধারে এখানে আছে স্থায়ী অস্থায়ী নানা দোকান। সবেমাত্র বাদাম নিয়ে বসেছে একজন দোকানি। আমরা রাস্তার ধারের সাইকেল ভ্যানে বসা ওই বাদাম বিক্রেতার কাছ থেকে বাদাম কিনে খেতে খেতে চলতে লাগলাম ফেরিঘাটের দিকে। এই মুহূর্তে রয়েছি শ্যামনগর ফেরিঘাটে। পেছনের দৃশ্যটা জাস্ট একবার দেখুন। একদিকে রয়েছে পবিত্র গঙ্গা, তার সঙ্গে সূর্যাস্ত হচ্ছে, লাল টকটকে সূর্য ধীরে ধীরে মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে। চারিদিকে রয়েছে লঞ্চ এবং কত মানুষজন এখানে লঞ্চে উঠছে নামছে, নিজেদের গন্তব্যে পৌঁছচ্ছে, আবার আসছে, আবার উঠছে নামছে। এবং এই যে হাঁক, আরে কিরে যাবি তো, তো এই যে বিষয়টা আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে। একবার দেখুন সূর্যাস্ত, পিছনের গঙ্গা, জীবনকে উপভোগ করুন। এখানে জাস্ট 2 মিনিট এসে একটুখানি জিরিয়ে নেবেন, দেখবেন মনে একটা অদ্ভুত শান্তি পাবেন। আমরা রয়েছি কাছে দূরে টিমের সঙ্গে। দেখতে দেখতে মনটা হারিয়ে গিয়েছিল অন্য কোথাও, অন্য কোনোখানে। এ যেন চলমান জল ছবি, ভক্তি, শিল্প আর বিপ্লব। এই 3 নদীর সঙ্গমে দাঁড়িয়ে আছে শ্যামনগর। আসুন ইতিহাসকে ছুঁয়ে দেখি।
সূর্যাস্তের লাল সূর্যটার দিকে তাকিয়ে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। শুনেছিলাম শ্যামনগর সংস্কৃতির শহর, এখানে শিল্প চর্চা হয়, আর তাই বেরিয়ে পড়লাম তারই অন্বেষণে। আমাদের যে এপিক্স, সেই এপিক্সে রামায়ণে যে একটা ক্যারেক্টার রয়েছে রাক্ষস রাজ রাবণ, সেই রাবণ কিন্তু অসাধারণ একজন মিউজিশিয়ান ছিলেন। বাল্মীকি রামায়ণ থেকে আমরা সেটা জানতে পারি। এবং তিনি কিন্তু যে বাদ্যযন্ত্রটি বাজাতেন, সেই বাদ্যযন্ত্রটি কিন্তু একটি ধনুর যন্ত্র, অর্থাৎ বোয়িং ইনস্ট্রুমেন্ট, এই বো দিয়ে যেটা বাজানো হয়। সেখান থেকে কিন্তু আমরা একটা কনক্লুশনে পৌঁছতেই পারি যে অরিজিন, এই বোয়িং ইনস্ট্রুমেন্টের অরিজিন কিন্তু 5000 বছরের পুরনো। আমরা কাছে দূরেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমরা যেন আরো এরকম ভালো ভালো এপিসোড দেখতে পাই। ডিটি বাংলাকে জানাই অনেক অনেক ভালোবাসা। কথায় বলে মধুরেনা সমাপায়েত, আমাদের ঠিক সেটাই ঘটল। এক ঝাঁক শিল্পীর সুরের মূর্ছনার রেশ নিয়ে আমরা ফিরে চললাম কলকাতার দিকে। ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে, আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চিরা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেয় কাছে দূরে, 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 কাছে দূরে।